নমস্কার। আজকের গল্প ভালোবাসার ঘর। কলমে শ্রী সরজিৎ ঘোষ, গল্প পাঠে আমি শুভা ভট্টাচার্য। আজকের গল্প একটি নিতান্ত সাধারণ মেয়েকে ঘিরে। মেয়েটির নাম সুপ্রিয়া। লাল টকটকে বেনারসি পরবে, গা ভর্তি থাকবে গয়না, আর মাথায় থাকবে একটা সোনার মুকুট। চারিদিকে আলোর রোশনাই, সেই সঙ্গে সানাই বাজবে। বিয়ের সাজে সাজবে সুপ্রিয়া। স্বপ্নের রাজকুমার এসে সুপ্রিয়াকে নিয়ে যাবে 7 সাগরের পারে। খুব ইচ্ছে হয় জীবনে এমনটাই ঘটুক সুপ্রিয়ার। জীবনে একজন মনের মানুষ না থাকলে চলে? নিজের একটা ঘর হবে, একদম জাপটে ভালোবাসবে, এমনটা কি কখনো সত্যি হবে? সুপ্রিয়ার মতো কত অনাথ মেয়েই তো আছে, যারা হয়তো মনের মধ্যে এমন স্বপ্ন রোপণ করে বসে আছে। তবে ঈশ্বর বোধহয় কারো কারো কথা বড্ড মন দিয়ে শোনেন। তা না হলে সুপ্রিয়ার জীবনের এই স্বপ্নটা কখনো সত্যি হয়? সত্যিই তো, জীবনে প্রেমের ছোঁয়া পেতে কার না ভালো লাগে বলুন তো? হঠাৎ করেই সুপ্রিয়ার জীবনে হৃদয় রাঙাতে এলো একজন মানুষ। ছেলেটির নাম উদয়। উদয় আবার পুরুলিয়ার বাঘমুন্ডির ছেলে। সহজ সরল সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত পাহাড়ি ছেলে উদয় অত মারপ্যাচ বোঝে না, অত জটিলতাও বোঝে না, কিন্তু অদ্ভুতভাবে ভালোবাসতে পারে। তবে উদয়ের সাথে সুপ্রিয়ার পরিচয়টা বেশ ইন্টারেস্টিং। সুপ্রিয়ার খুব কাছের বন্ধু হলো সুবর্ণা। সুবর্ণা কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না, সব কিছু সে ইশারায় করে। সুবর্ণার সমস্ত ইশারা বুঝতে পারে সুপ্রিয়া। সুপ্রিয়ার বন্ধু সুবর্ণা উদয়ের সাথে ইনস্টাগ্রামে অ্যাড হয়। উদয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাঘমুন্ডির পাহাড়, প্রকৃতির ছবি, এইসব দেখে সে শুধু মুগ্ধই নয়, অবাকও হতে থাকে। কারণ বাঘমুন্ডির লাল মাটির পথ, পাহাড়, শালপলাশের জঙ্গল সুবর্ণার যে বড্ড চেনা। সুবর্ণা নিজেই যে বাঘমুন্ডির মেয়ে। মুখের ভাষা না থাকলেও তার মনের ভাষা যে অনেক কথা বলতে চায়, কিন্তু বলবে কিভাবে? সুবর্ণা যে সেভাবে কিছুই লিখতে পারে না, তবুও চেষ্টা করে ইনবক্সে ওই হ্যালোটুকুই সে লিখতে শিখেছে। উদয় ভাবে অচেনা অজানা একটা মেয়ে কেনই বা তাকে নক করলো? তাহলে কি তাকে চেনে? উদয় জানতে চেয়ে মেসেজ করে সুবর্ণাকে। সুবর্ণা হাই হ্যালোটুকু ছাড়া কিছুই তো লিখতে পারে না, লিখবে কি করে? সে তখন সুপ্রিয়ার সাহায্য নেয়। ইশারায় বুঝিয়ে দিয়ে বলে সুপ্রিয়া যেন উদয়কে মেসেজ করে বলে দেয় যে সুবর্ণা বাঘমুন্ডিরই মেয়ে, চেনা পথ, চেনা পাহাড়, তাই দেখে সে মেসেজ করেছে তাকে। এরপর থেকে কথা শুরু হয়। উদয় সুপ্রিয়ার কাছে জানতে পারে সুবর্ণা কথা বলতে পারে না। তাতে কি, কথা বলতে পারে তো সুপ্রিয়া। তাই সুবর্ণার মেসেজের অনুভূতি বোঝাতে গিয়ে যোগাযোগটা গড়ে ওঠে সুপ্রিয়ার সাথেই। অদ্ভুত ব্যাপার হলো, সুপ্রিয়ার নিজের কোনো মোবাইল নেই। না থাকাটাই খুব স্বাভাবিক, কে কিনে দেবে? এই পৃথিবীতে সুপ্রিয়ার তো নিজের বলতে কেউ নেই। আসলে সুপ্রিয়ার গল্পটাই তো বলা হয়নি আপনাদের। বেশ কয়েক বছর আগে কলকাতার এক অনাথ আশ্রমে একরত্তি সুপ্রিয়াকে দিয়ে চলে গিয়েছিল কেউ একজন। জ্ঞান হওয়ার পর সুপ্রিয়া জেনেছে ওই অনাথ আশ্রমটাই তার বাড়ি। কে তার বাবা, কে তার মা, সুপ্রিয়া সব কিচ্ছুই জানে না। ওই অনাথ আশ্রমে যাদের সাথে বড় হয়েছে তারাই তার আপনজন। ওর বয়সী কত মেয়ে যে আছে যারা একদম সুপ্রিয়ার মতোই, সবার সাথে মিলেমিশে থাকে সুপ্রিয়া। সে যাই হোক, উদয়ের সাথে কথা বলতে গিয়ে সুপ্রিয়া উদয়কে ভালোবেসে ফেলে। ওদিকে উদয়ও
সুপ্রিয়ার মনোরঞ্জনের খাতায় নাম লিখিয়ে ফেলেছে ততদিনে। যত দিন যায় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ইতিমধ্যে উদয় সুপ্রিয়াকে বিয়ের প্রস্তাব দিলে সুপ্রিয়া আক্ষেপ করে জানায়, এমন ভালোবাসার কি কোনো দাম আছে? আমি তো থাকি অনাথ আশ্রমে, চাইলেই তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাছাড়া আমার জীবনে আমি ছাড়া আমার নিজের কেউ নেই। সুপ্রিয়ার এমন কথায় উদয় মেসেজ করে জানায়, আমি নিজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, চাইলে আমার বাড়ির লোক কথা বলবে, তাই তুমি তোমাদের ইনচার্জের নম্বর দাও। উদয়ের কথা মতো সুপ্রিয়া উদয়কে ফোন নাম্বার দেয়। উদয় বাড়িতে এলে বাড়িতে সমস্ত ব্যাপারটা জানায়। উদয়ের বাবা মা প্রথমে খুব আপত্তি জানান। মা বলেন, আমরা গ্রামের সাধারণ মানুষ, কলকাতার মেয়ে, যতই সে অনাথ আশ্রমে থাকুক, ওই মেয়ে এসে এখানে থাকতে পারবে না। তুই যদি বিয়ে করতে চাস তাহলে বাড়ি আয়, দেখে শুনে অন্য মেয়ে দেখে বিয়ে দেব। তার আগে একটু বলে নেওয়া ভালো, উদয় থাকে গুজরাটে। ওখানে পাইপলাইনের কাজের একজন বড় মিস্ত্রি সে। তো মায়ের কথার উত্তরে উদয় বলে, অন্য মেয়ে তো অনেক পাবো মা, কিন্তু সুপ্রিয়াকে তো পাবো না। যদি বিয়ে করতেই হয় তবে সুপ্রিয়াকেই করব, না হলে জীবনে আমি আর বিয়েই করব না। উপায় না দেখে উদয়ের বাবা পুরো ব্যাপারটা উদয়ের মাস্তুতো দাদা বিধানকে জানান। বিধান নিজে কথা বলে ওই ওয়েলফেয়ার সোসাইটির সাথে। ওনাদের থেকে সবুজ সংকেত পেতেই কলকাতার ওই অনাথ আশ্রমে যাওয়ার জন্য একটা ডেট ঠিক করে ফেলে। ততদিনে উদয় গুজরাট থেকে ফিরে এসছে। গত 24 তারিখ উদয় মা, বাবা আর ওই দাদাকে সঙ্গে নিয়ে কলকাতার ওই অনাথ আশ্রমে পৌঁছে যায় একদম সকালবেলা। সকালে অফিস খুললে লিগালি প্রসেস শুরু হয়। তার আগে সুপ্রিয়ার সাথে উদয় এবং উদয়ের সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। এই প্রথমবার দুজন দুজনকে একদম সামনে থেকে দেখে। তার আগে অবশ্য দেখা হয়েছিল ভিডিও কলে। তারপর সমস্ত রকম আইনি প্রসিডিওর মেনে সুপ্রিয়াকে নিয়ে আসার ছাড়পত্র মেলে উদয়ের। তবে ওখানকার ইনচার্জ ম্যাডাম সুপ্রিয়ার সামনেই উদয়কে কয়েকটা প্রশ্ন করেন। কথা প্রসঙ্গে ম্যাডাম বুঝতে পারেন উদয় ভালো করে কথা বলতেই পারে না। ম্যাডাম আরও একবার ভেবে দেখবার কথা বললে সুপ্রিয়া জানায়, ও ভালো করে কথা বলতে না পারলেও ওর কথা আমি বুঝতে পারি। তাছাড়া আমি সবটুকু জেনেই ওর সাথে এগিয়েছি। এই কয়েক মাসে ওর ভাষা আমি বুঝতে শিখে গেছি। ম্যাডাম আরও বলেন, এখানে তুমি ভালো একটা জব তো পেয়েছিলে, এখনও ভেবে দেখতে পারো। জব ছেড়ে চলে যাচ্ছ, অতগুলো টাকা হাতে পেতে, সেসবও তো আর পাবে না। সুপ্রিয়া বলে, টাকার থেকেও বড় হলো মানুষ। আমার জীবনে নিজের একটা মানুষ দরকার। এতদিনে আমি নিজের একটা মানুষ পেয়েছি, এটাই তো অনেক। আর যারা কথা বলতেই পারে না তাদের কথা যদি বুঝতে পারি, উদয় তো আর ততটা অক্ষম নয়। সুতরাং তার কথা যখন আমি বুঝতে পারছি, কিছুটা হলেও তো পারছি, তাহলে আমি ওর সাথেই সারা জীবন থাকতে পারব। ম্যাডাম হেসে বলেন, ঠিক আছে, কথাটা ঠিকই। তোমাকে আটকে রাখার অধিকার আমাদের নেই, আর তোমার ভালোবাসার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করতেও আমি পারবো না। তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। ভালো থেকো। আজ থেকে তুমি একটা নিজের ঘর পেলে। সেই সঙ্গে উদয়কেও ম্যাডাম বলেন, প্রায় 20 বছর আমাদের সঙ্গে সুপ্রিয়া আছে। সুপ্রিয়াকে ভালো রাখার দায়িত্ব এখন থেকে কিন্তু তোমার। একটা বাসা ও ছেড়ে চলে যাচ্ছে, আরেকটা বাসা গড়বে বলে, তাতে তোমার ভালোবাসা যেন কম না পড়ে। উদয় হাসি মুখে ঘাড় নেড়ে ইতিবাচক সম্মতি প্রকাশ করে জানায়, সে তাকে ভালো রাখতে পারবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং নিজস্ব সামান্য জিনিস নিয়ে উদয়ের হাত ধরে সুপ্রিয়া রওনা দেয় বাগমুন্ডির মাদলা গ্রামে। বিদায়ের ক্ষণে
মন খারাপ করলেও সুপ্রিয়ার মনে তখন তার স্বপ্নের রাজকুমার উদয়। বাঘমুন্ডি পৌঁছে স্থানীয় শিব মন্দিরে চলে যায় উদয় আর সুপ্রিয়া, সাথে উদয়ের পরিবারও। খুব ইচ্ছে ছিল বেনারসি পরে বিয়ের সাজে সাজবে, যেমন আর 5টা মেয়ে সেজে ওঠে ঠিক তেমনই। ভগবান বোধহয় এটুকুও শুনেছিলেন। সুপ্রিয়ার সে ইচ্ছেও পূরণ করতে চলে আসেন বিষ্ণুপ্রিয়া দিদি। মেকআপ আর্টিস্ট বিষ্ণুপ্রিয়া দিদি সম্পূর্ণ নিজের খরচে সুপ্রিয়াকে অপরূপা করে গড়ে তোলেন। কে বলেছে অনাথের জন্য কেউ থাকে না? অনাথেরও নাক থাকে। তারপর বিয়ের পিঁড়িতে পাশাপাশি বসে সুপ্রিয়া আর উদয় বিয়ের মন্ত্রোচ্চারণ করতে শুরু করে। একদিকে উলুধ্বনি আর সঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারিত হতে থাকে। যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ততক্ষণে সুপ্রিয়ার সিঁথি রঙিন হয়ে উঠেছে ভালোবাসার লাল সিঁদুরে। ভালো থাকুক উদয়, ভালো থাকুক সুপ্রিয়া, গড়ে উঠুক ওদের একটা ভালোবাসার ঘর। ধন্যবাদ। এই রকম আরও যদি গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। এরকম গল্প আপনাদের আবার শোনাতে আমি আবার আসব। আজকের মতো চলি, বাই।